আমরা ছিলাম দুই বোন। আমার নাম রুকসানা আর আমার ছোট বোনের নাম ফরিদা। প্রতি রাতে জানি না কী কারণে আমার বড় যা চিৎকার করে কাঁদতেন, অথচ আমার বড় ভাসুর ঠিক তার পাশেই বসে থাকতেন। আমার মাথায় আসতো না তাহলে কেন আমার যা মাঝরাতে এমন করে চিৎকার করে কাঁদতেন। আর যখনই তিনি কাঁদতেন, তার কান্নার শব্দ শুনে আমার স্বামী আমাকে একা ফেলে তার ভাবির কাছে ছুটে যেত। শুধু এটাই নয়, আমি আরও একটা বিষয় লক্ষ্য করেছিলাম। যখনই আমার স্বামী ভালোবাসার জন্য আমার কাছে আসতো, ঠিক তখনই আমার যা তার ঘরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিতেন। আমার বিয়ের প্রথম রাতেই আমার স্বামী এবং আমার যা দুজনে মিলে আমার সাথে অনেক বড় এক অবিচার করেছিল। বিয়ের প্রথম রাতে আমার স্বামী আমাকে জানালো যে সে নাকি তার ভাবির ঘরে ঘুমাবে। আমি তার কথা শুনে অত্যন্ত অবাক হয়েছিলাম। এরপর ফুলশয্যার রাতে যখন আমি মুখে ঘুমটা টেনে অপেক্ষা করছিলাম, তখন গভীর রাতে আমার ঘরে কেউ একজন প্রবেশ করে। আমি ভেবেছিলাম আমার স্বামী এসে আমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে, কিন্তু সেই ব্যক্তি যখন আমার পাশে এসে বসল, আমি ঘুমটার ভেতর দিয়ে তার মুখের দিকে তাকাতেই আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কারণ সেই ব্যক্তি তো অন্য কেউ ছিল, আর সে আর কেউ নয়, সে ছিল আমার শ্বশুরবাড়িরই একজন সদস্য। আমার স্বামী কি করে আমার সাথে এমনটা করতে পারল? স্বামী তো আমাকে নিজে পছন্দ করে, সব কিছু জেনে শুনেই বিয়ে করেছিল। তাহলে বিয়ের প্রথম রাতে আমার স্বামী আর তার ভাবি মিলে কেন আমার সঙ্গে এত বড় অন্যায় করল? আসলে সেই ব্যক্তি আর কেউ নয়, মাঝরাতে আমার ঘরে আমার সাথে ফুলশয্যা যাপন করার অশুভ উদ্দেশ্য নিয়ে আমার বড় ভাসুর এসেছিল। আমার ভাসুর যখন আমার ঘরে প্রবেশ করল, ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপতে শুরু করল। আমার ভাসুরের বয়স প্রায় 50-এর কাছাকাছি ছিল, আর তিনি কেন আমার সাথে এমন জঘন্য কাজ করতে চাইছিলেন আমি বুঝতে পারছিলাম না। এমনকি আমার যা আমার স্বামীকে যা বলতো, আমার স্বামী ঠিক তাই করত। আমার যা যখন তাকে উঠতে বলতো সে উঠত, আর যখন বসতে বলতো তখন সে বসে পড়ত। আমি বুঝতাম না আমার যা আমার স্বামীর উপর এমন কী জাদু করেছিল যে আমার স্বামী তার ভাবির ইশারাতেই উঠত আর বসত। সত্যি বলতে আমি আর আমার বোন একই মায়ের গর্ভ থেকে জন্মেছিলাম, তবু আমরা দুই বোন ছিলাম সম্পূর্ণ ভিন্ন। শুধু ব্যবহার বা চরিত্রের দিক থেকেই নয়, আমরা দেখতেও ছিলাম একে অপরের থেকে পুরোপুরি আলাদা। আসলে আমি দেখতে খুব একটা আকর্ষণীয় ছিলাম না। আমার গায়ের রং ছিল শ্যামলা, কিন্তু আমার বোন ছিল ঠিক আমার উল্টো। সে আমার চেয়ে অনেক বেশি ফর্সা এবং সুন্দরী ছিল। বড় হওয়ার পর আমার খুব আফসোস হতো যে কেন আমার বোন এত রূপবতী আর আমি তার মতো নই। আমরা তো একই মায়ের সন্তান, তবু আমি কেন আমার বোনের মতো সুন্দরী হতে পারলাম না? এই কারণে আমাকে বড় হয়ে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। এমনকি স্কুলেও অন্য ছেলেমেয়েরা আমাকে কালী বলে ডাকত। বড় হওয়ার পর আমার আগেই আমার বোনের বিয়ে হয়ে যায়, কারণ যখনই কোনো পাত্রপক্ষ আমাকে দেখতে আসতো, তারা আমাকে বাদ দিয়ে আমার বোনকেই পছন্দ করে ফেলত। আমার বোন আমার চেয়ে বয়সে 3 বছরের ছোট, তাই আমাদের আত্মীয় স্বজনরা পরামর্শ দিয়েছিল, যেহেতু কোনো ছেলেই আমাকে পছন্দ করছে না, সেহেতু আমার বোনের বিয়েটাই আগে দিয়ে দেওয়া উচিত। তাহলে এরপর থেকে যখন পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে, তখন আমাকে পছন্দ করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। তাই এক প্রকার বাধ্য হয়ে আমার বাবা মা আমার আগে আমার ছোট বোনের বিয়ে দিয়ে দেন। দেখতে দেখতে আমার বিয়ের বয়সও পেরিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো ছেলেই আমাকে পছন্দ করছিল না। আমার বয়স তখন 33 বছর। এমনকি আমার বোনের বিয়ের 2 বছরের মাথায় তার একটি ফুটফুটে সন্তান হয়, কিন্তু আমি তখনও আশা ছাড়িনি। ভাবতাম নিশ্চয়ই কেউ না কেউ আছে যে আমাকে পছন্দ করবে, আমার বাহ্যিক রূপ দেখে নয়, আমার ভেতরের গুণ আর ভালো ব্যবহার দেখে আমাকে ভালোবাসবে। ধীরে ধীরে আমার স্বপ্ন আর মনের আশা যখন ফিকে হতে শুরু করলো, তখন আমার বাবা মা বুঝতে পারছিলেন যে আমার মনের মধ্যে কতটা যন্ত্রণা চলছে। মা তখন আমাকে একটাই কথা বলতেন, দেখিস, তোরও একদিন অনেক ভালো একটা পরিবারে বিয়ে হবে। আমি তখন বুকের ভেতর কষ্ট চেপে রেখে মুচকি হেসে মাকে বলতাম, কেন আমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছ? আমি তো ধরেই নিয়েছি আমার আর বিয়ে হবে না, তাই আমি আর বিয়ে নিয়ে কোনো স্বপ্নও দেখতে চাই না। আর তাছাড়া তোমাদের মতো বাবা মায়ের এত স্নেহ পেয়ে আমি খুব ভালো আছি, তাই আমি তোমাদের ছেড়ে কোথাও যেতে চাই না। কারণ আমি খুব ভালোভাবেই জানতাম আমার চেয়েও আমার বাবা মা অনেক বেশি কষ্টে ছিলেন, এই ভেবে যে আমার যদি বিয়ে মা হয় তাহলে আমার ভবিষ্যৎ কি হবে। এভাবেই আমার দিনগুলো কেটে যাচ্ছিল। তারপর হঠাৎ একদিন আমার মা এসে বললেন, রুকসানা, তোর দুঃখের দিন শেষ।
আমি বলেছিলাম না তোকেও একদিন কোনো না কোনো ছেলে ঠিকই পছন্দ করবে এবং অনেক ভালোবাসবে। এরপর মা জানালেন আমাকে নাকি একটি ছেলে দেখতে আসবে। আমি তখন মাকে জিজ্ঞেস করলাম ছেলেটার বয়স কত। মা বললেন ছেলেটার বয়স নাকি 40 বছর এবং সে আমার ছবি দেখেই আমাকে পছন্দ করেছে। আমার এক দূর সম্পর্কের মামাই সম্বন্ধটা এনেছিলেন। আমি তখন মাকে বলেছিলাম ছেলেটা আমার সব কিছু জানার পরেও কেন আমাকে পছন্দ করলো। ছেলেটার কি কোনো শারীরিক সমস্যা আছে নাকি সে মানসিক অসুস্থ যার জন্য আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। মা তোমরা ছেলেটার ব্যাপারে সব কিছু ভালোভাবে খোঁজ নিয়েছো তো? ছেলেটা কি সম্পূর্ণ সুস্থ? সে আবার দৃষ্টিহীন বা অন্য কোনো প্রতিবন্ধী নয় তো? মা তখন আমাকে বলেছিলেন আমার সেই দূর সম্পর্কের মামা নাকি ছেলেটার ছবি আমার বাবার মোবাইলে পাঠিয়েছেন এবং মা ও বাবা ছেলেটার ছবি দেখেছেন। ছেলেটা দেখতে নাকি বেশ সুদর্শনই ছিল। এমনকি আমার বাবা যখন ছেলেটিকে জিজ্ঞাসা করেছিলেন যে সে এতদিন কেন বিয়ে করেনি, তখন ছেলেটা আমার বাবা মাকে সব সত্যি কথাই খুলে পড়েছিল। আসলে 25 বছর বয়সে তার একটা বড় ধরনের অসুখ হয়েছিল এবং সেই অসুখে সে অনেক বছর ধরে ভুগেছিল। এরপর সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পর নিজের কেরিয়ার গড়তে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে বিয়ের কথা ভাবার সুযোগ পায়নি। এখন সে পুরোপুরি সুস্থ এবং জীবনে অনেক খ্যাতি অর্জন করেছে। ছেলেটা নাকি তাদের পুরো সংসারের দায়িত্ব একাই সামলায়। আসলে তার বড় ভাই নাকি কোনো কাজকর্ম করে না। ছেলেটার বড় ভাই তার টাকা পয়সাতেই আয়েশ করে দিন কাটায়। ছেলেটার নাম করিম। ছেলেটি তার নিজের এবং তার পরিবারের ব্যাপারে কোনো কিছুই গোপন করেনি। সে আমার বাবা মাকে সত্যিটা জানিয়েছিল যে তার বড় ভাই একজন বেকার এবং কোনো কাজ করে না, উল্টো আমার হবু স্বামীর কাছ থেকে টাকা চেয়ে নেয়। আমার বাবা মা যখন তাকে জিজ্ঞেস করেছিলেন তোমার 40 বছর বয়স হয়েছে, তাও তুমি চাইলেই একটা ভালো মেয়ে পেতে পারো, আমার মেয়ে তো দেখতে তেমন সুন্দরী নয়, তাহলে তুমি আমার মেয়েকে কেন বিয়ে করতে চাও? তখন ছেলেটি উত্তর দিয়েছিল আমার বয়স 40 হয়ে গেছে এবং আমি এখনো পর্যন্ত যতগুলো মেয়ে দেখেছি তাদের সবার বয়স 20 থেকে 25-এর মধ্যে, কিন্তু আমি 30 বছরের বেশি বয়সী কোনো মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম। অনেক খোঁজাখুঁজির পরেও যখন তেমন বয়সের কোনো পাত্রী পাচ্ছিলাম না, তখন আপনার মেয়ের খোঁজ পাওয়ার পর আমি দেখতে শ্যামলা এটা জেনেও তাকে বিয়ে করতে রাজি হয়েছি। এরপর আমাদের দেখাশোনার পর বিয়ের দিন পাকা করার জন্য আমার হবু বরের ভাবি এবং তার বড় ভাই এসেছিলেন। সেদিন আমার বরের বড় ভাইকে দেখে আমি বুঝতে পারলাম ওনার বয়স প্রায় 50-এর কাছাকাছি হবে। তার মানে আমার হবু স্বামী তার বড় ভাইয়ের চেয়ে বয়সে অনেকটাই ছোট। আমার শ্বশুর শাশুড়ি নাকি অনেক আগেই মারা গেছেন। আমার বড় যার 2টো সন্তানও ছিল যারা হস্টেলে থেকে পড়াশোনা করত, আর তাদের পড়াশোনার সমস্ত খরচ কিন্তু আমার হবু স্বামী চালাতো। এই কথাগুলো আমার স্বামী আমার বাবা মাকে আগেই জানিয়েছিল। আমার বাবা মা এবং আমার এতে কোনো আপত্তি ছিল না যে আমার স্বামী তার ভাই এবং ভাইয়ের সন্তানদের সব দায়িত্ব পালন করে। বিয়ে পাকা হওয়ার 3 মাসের মধ্যে আমাদের ঢাকঢোল পিটিয়ে খুব বড় অনুষ্ঠান করে বিয়ে হয়। আমি সেদিন ভীষণ খুশি ছিলাম, কারণ এত বছর পর আমি অবশেষে আমার মনের মতো একজন মানুষকে খুঁজে পেয়েছিলাম। এরপর বিয়ে করে যখন শ্বশুরবাড়ি গেলাম, তখন বাড়িটা দেখে আমি খুব আনন্দিত হলাম, কারণ আমার শ্বশুরবাড়িটা পুরনো দিনের হলেও ভেতরটা অনেক বড় এবং খোলামেলা ছিল। কিন্তু ওই বাড়িতে থাকার মতো তেমন কোনো লোকজন ছিল না, কারণ আমার জার বাচ্চারা হস্টেলে থাকতো, আর এত বড় বাড়িতে আমার আসার আগে আমার জা, ভাসুর এবং আমার স্বামী থাকতো। কিন্তু আমার স্বামী তো বেশিরভাগ সময়ই কাজের সূত্রে বাড়ির বাইরে থাকতো। সেদিন ফুলশয্যার রাতে আমি আমার স্বামীর সঙ্গে সময় কাটানোর জন্য খুব অধীর হয়েছিলাম। মুখে খোমটা দিয়ে বরের জন্য অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম এই দিনটার জন্য আমি কত বছর ধরে অপেক্ষা করেছি। রাত 12টা নাগাদ আমার স্বামী যখন ঘরে প্রবেশ করলো, তখন আমার বুকের স্পন্দন বেড়ে গেল, আমার মনে একটা আনন্দের ঢেউ বয়ে গেল। এরপর আমার স্বামী যখন ঘরে ঢুকে আমার হাত ধরে ভালোবাসার কথা বলতে শুরু করলো, তখন আমি তাকে প্রথমেই একটা প্রশ্ন করেছিলাম যে সে আমার মতো একজন সাধারণ দেখতে মেয়েকে কেন বিয়ে করলো। আমার স্বামী তখন বলেছিল এই প্রশ্নের উত্তর তো আমি তোমার বাবাকে আগেই দিয়েছি, আর আজ তোমাকেও দিচ্ছি। আসলে তুমি দেখতে যেমনই হও না কেন, আমি তোমাকেই পছন্দ করেছি, কারণ আমি জানি তোমার অন্তরটা অনেক সুন্দর, আর আমার মতো একজন পুরুষের জন্য তুমি একজন আদর্শ স্ত্রী। আমার বয়সের সাথে তোমার বয়সটা খুব ভালোভাবে মিলে গেছে, তুমি যথেষ্ট পরিণত, তাই আমি তোমাকে বিয়ে করেছি। আমার 40 বছর হয়ে যাওয়ার পর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে যতদিন না আমি 30 বছরের বেশি বয়সী কোনো মেয়ে খুঁজে পাবো, ততদিন আমি বিয়েই করব না, কারণ এই বিষয়ে আমাকে ভাবি আমাকে খুব ভালোভাবে বুঝিয়েছিলেন
যে আমি যদি কোনো 20-25 বছরের মেয়েকে বিয়ে করি তাহলে তার সাথে মানিয়ে চলা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। তাই ভাবি আমাকে বলেছিলেন, তোমার যেহেতু 40 বছর বয়স, তাই তুমি 30 বছরের বেশি বয়সী কোনো মেয়েকে বিয়ে করবে, তবেই তুমি সুখী হতে পারবে। কোনো কম বয়সী মেয়েকে বিয়ে করে আনলে তার সাথে তোমার সারা জীবন অশান্তি লেগে যাবে। তাই অনেক খোঁজাখুঁজির পর যখন তোমার সন্ধান পেলাম, তখন আমি তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত ফেলি। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমার আর বিয়ে হবে, কিন্তু শেষ পর্যন্ত আমি তোমাকে পেয়েছি এবং তোমাকে পেয়ে আমি অত্যন্ত খুশি। আমার স্বামীর মুখে এমন সুন্দর কথা শুনে আমি খুব আনন্দিত হলাম এবং একটা জিনিস বুঝতে পারলাম, আমার স্বামী তার ভাবিকে ভীষণ সম্মান করে, আর সেই কারণেই সে তার ভাবির কথা মতো আমার মতো একজন মহিলাকে বিয়ে করেছে। এরপর আমার স্বামী কথাবার্তা বলার পর আমাকে ভালোবাসার জন্য ঘরের আলো নিভিয়ে দিয়ে আমার কাছে এগিয়ে এলো এবং আমার শরীর থেকে এক এক করে সমস্ত গয়না খুলে রাখতে শুরু করলো। আমি তখন খুব আনন্দিত ছিলাম, কারণ আমার এত বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছিল। ঠিক সেই মুহূর্তে আমাদের পাশের ঘর থেকে একটা চিৎকারের আওয়াজ ভেসে এলো। চিৎকারের শব্দ শুনে আমার স্বামী সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে উঠে গিয়ে দরজার পাশে গিয়ে দাঁড়ালো। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, এত রাতে কে চিৎকার করছে? আমার স্বামী তখন বলল, এটা তো ভাবির গলার আওয়াজ। এই বলে সে যখন তাড়াহুড়ো করে আমাকে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল, তখন আমিও তার পেছন পেছন দরজা দিয়ে বেরিয়ে পড়লাম। এরপর আমার স্বামী খুব ঘাবড়ে গিয়ে দরজায় ধাক্কা দিয়ে বলল, ভাবি, তুমি কাঁদছো কেন? দরজা খোলো। আমি তখন একপাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম, কারণ আমি তো এই বাড়ির কিছুই সেভাবে জানতাম না। আমার তো এই বাড়িতেই আসতে একদিনও পার হয়নি, তার মধ্যে এত সব ঝামেলা। এরপর আমার স্বামী যখন দরজায় ধাক্কা দিয়ে দরজাটা খুলতে বলছিল, তখন দরজার ওপাশ থেকে আমার ভাসুর বললেন, কিছু হয়নি, তোমরা গিয়ে বিশ্রাম নাও। আমরা বুঝতে পারছিলাম ভাসুর আমাদের মিথ্যে বলছেন এবং আমাদের থেকে কিছু একটা আড়াল করার চেষ্টা করছেন। তখনও কিন্তু ভাবির কান্নার আওয়াজ আসছিল। আমার স্বামী তখন আর নিজেকে সামলাতে না পেরে দরজায় আরও জোরে ধাক্কা দিয়ে বলল, ভাইয়া, তুমি এক্ষুনি দরজা খোলো, ব্যাপারটা কি হয়েছে? আমার স্বামী যখন দরজা খোলার জন্য খুব বেশি চাপাচাপি করতে লাগলো, তখন আমার ভাসুর বাধ্য হয়ে দরজাটা খুললেন। ভাসুরের দরজা খোলার সাথে সাথেই আমরা দেখলাম ভাবি খাটের নিচে পড়ে আছেন এবং তার পোশাক ও চুল সম্পূর্ণ এলোমেলো। আমার স্বামী আর আমি দ্রুত ঘরে ঢুকে ভাবিকে তুলে বিছানায় শুইয়ে দিলাম এবং তাদের যখন জিজ্ঞেস করলাম, এসব কি, ভাবির কি হয়েছে, তখন আমার ভাসুর বলেন, ভাবির নাকি শরীর খুব খারাপ করেছে এবং তাকে নাকি ভূতে ধরেছে। সে একবার হাসছে তো একবার কাঁদছে। জায়ের ওই রকম অবস্থা দেখে আমি ভাসুরকে বললাম, ভাবিকে যেন একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তখন ভাসুর বললেন, ডাক্তারের কাছে নাই, একজন ওঝার প্রয়োজন, যারা নাকি জিনভূত তারাই আর ঝাড়ফুঁক করে। আমার ভাসুর কোনোভাবেই যাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে রাজি হলেন না। এরপর আমার স্বামী তাড়াতাড়ি করে সেই রাতেই বাড়ি থেকে বেরিয়ে গেল একজন ওঝাকে ডেকে আনার জন্য। আসলে আমার স্বামী তার ভাবিকে নিজের মায়ের মতো ভালোবাসত। আমার ভাসুর তখন বললেন, আমি তোমাদের এই জন্যই কিছু জানাতে চাইনি, কারণ আমি জানতাম তোমাদের এসব বললে তোমাদের আজকের রাতটা একদম নষ্ট হয়ে যাবে। সেদিন ভাবির এত খারাপ অবস্থা দেখে আমি আর আমার স্বামী তো ফুলশয্যার কথা পুরোপুরি ভুলেই গিয়েছিলাম। এরপর সেদিন রাতে আমার স্বামী একজন ওঝাকে ডেকে নিয়ে এলো এবং প্রায় 1 ঘন্টা ধরে ঝাড়ফুঁক চলার পর জায়ের জ্ঞান ফিরল। সেদিন সারা রাত আমাদের ভাবির ঘরেই কেটে গেল। এরপর ভোরের দিকে আমি আর আমার স্বামী নিজেদের ঘরে এসে একটু বিশ্রাম নিতে পারলাম। আমরা দুজনে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আমাদের সেদিন আর ফুলশয্যার রাত উদযাপন করা হলো না। পরের দিন সকালে ঘুম থেকে উঠি যখন নিচে গেলাম, তখন যাকে বাড়ির কাজকর্ম করতে দেখে খুব অবাক হলাম, কারণ তাকে দেখে মনেই হচ্ছিল না যে আগের রাতে তার শরীর এত খারাপ ছিল। আমার যা তো ভোরবেলা ঘুম থেকে উঠেই সবার জন্য নাস্তা তৈরি করেছিলেন। আমি যখন রান্নাঘরে গিয়ে যাকে জিজ্ঞেস করলাম যে তার শরীর এখন কেমন আছে, তখন সে খুব হাসি খুশি মেজাজেই ছিল এবং বলল সে নাকি এখন একদম সুস্থ। ওই সময় আমার ভাসুর নিচে এসে আমাকে বললেন, তুমি এই বাড়ির নতুন বউ, তুমি এখন তৈরি হয়ে নিজের ঘরেই থাকো, তোমাকে এখন কোনো কাজকর্ম করতে হবে না। আমার ভাইয়ের খাওয়া দাওয়া আর তার দেখাশোনার দায়িত্ব তার ভাবিই নেবে। প্রথমে আমি ভাবতাম
যে আমার ভাসুর হয়তো আমার কথা খুব চিন্তা করে এবং আমাকে নিজের ছোট বোনের মতোই স্নেহ করে, তাই হয়তো আমাকে বিশ্রাম করার কথা বলছে। কিন্তু আমার এই ধারণাটা ভুল ছিল। এদিকে সেদিনের পর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রত্যেক দিন মাঝরাতে আমার জায়ের ঘর থেকে এক ধরনের অদ্ভুত আওয়াজ আসতো। পরের দিন রাতে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসা দিয়েছিল। সেদিন আমরা দুজন একটি অপরকে ভালোবাসার পর যখন ঘুমিয়ে পড়েছিলাম, তখন হঠাৎ মাঝরাতে আমার মনে হলো জায়ের ঘর থেকে যেন একটা অন্যরকম শব্দ আসছে। আমি ভাবলাম স্বামীকে ঘুম থেকে তুলব, কিন্তু সে খুব গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তাই আমি আর তাকে জাগালাম না। আমি একাই ঘর থেকে বেরিয়ে জায়ের ঘরের দিকে গিয়ে শোনার চেষ্টা করলাম যে তাদের ঘরের ভেতরে ঠিক কী হচ্ছে। কিন্তু তাদের আওয়াজ শুনে মনে হচ্ছিল তারা হয়তো একে অপরকে ভালোবাসছে। কিন্তু আমি যখন নিজের ঘরে ছিলাম তখন আওয়াজটা অন্যরকম লাগছিল। কিন্তু তাদের ঘরের কাছে যেতেই আমার জায়ের আওয়াজটা কেমন যেন পাল্টে গেল। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম আমার যা প্রত্যেকটা বিষয়ে আমার স্বামীর সাথে আলোচনা করত। এমনকি আমার স্বামীকে খাবার দেওয়া থেকে শুরু করে তার প্রয়োজনীয় সব জিনিস গুছিয়ে দেওয়া, এই সব কিছু আমার যা করত। আমি আমার স্বামীর কোনো কাজ করতে গেলেই যা আমাকে বলতো, তোমাকে এত কষ্ট করার দরকার নেই, তুমি এখন নতুন বউ, তাই তুমি বিশ্রাম নাও। কিন্তু আমি এটা বুঝতে পারতাম না ভাবি তো সারাদিন হাসি খুশি থাকতো, কিন্তু প্রত্যেক রাতই তার ঘর থেকে কেন চিৎকারের শব্দ আসতো। একদিন আর থাকতে না পেরে আমি যাকে জিজ্ঞেস করেই ফেললাম যে আমি প্রত্যেক দিন তোমাদের ঘর থেকে কান্নার আওয়াজ পাই। যা তখন হেসে বলল সেটা নাকি আমার মনের ভুল। তারা স্বামী স্ত্রী নাকি প্রত্যেক রাতেই একে অপরকে সময় দেয় এবং খুব আনন্দ করে, আর আমি হয়তো তাদের ঘর থেকে তাদের দুজনের সেই আনন্দেরই কিছু শব্দ শুনতে পাই। আসলে ভাবি বলতে চেয়েছিল ভাসুর নাকি প্রত্যেক রাতে জায়ের সাথে অন্তরঙ্গ হন। সেদিন ভাবির কথা শুনে আমার মনে হলো আমি হয়তো রাতের ব্যাপারটা নিয়ে একটু বেশিই ভাবছিলাম। এমনকি ভাবির কথা শুনে আমি বেশ অবাকও হয়েছিলাম যে আমার ভাসুর এই বয়সেও ভাবির সাথে প্রত্যেক দিন মিলিত হন। কিন্তু প্রতি রাতে ভাবির ঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে আমার বেশ ভয় লাগতো। শ্বশুরবাড়িতে 7 দিন কেটে যাওয়ার পর আমার স্বামী একদিন হঠাৎ করে বলল তাকে নাকি অফিসের কাজে শহরে যেতে হবে এবং 4 দিন পর সে বাড়ি ফিরবে। স্বামী শহরে যাবে শুনে আমি ঘাবড়ে গেলাম এবং তাকে বললাম আমিও তার সাথে শহরে যেতে চাই, আমি তাকে ছাড়া একা থাকতে পারবো না। কিন্তু আমার স্বামী আমাকে অনেক ভালোবেসে বুঝিয়ে বলল যে সে তো মাত্র 4 দিনের মধ্যেই বাড়ি ফিরে আসবে, তাহলে আমার যাওয়ার কি দরকার। স্বামী যখন আমাকে তার সাথে শহরে নিয়ে যেতে রাজি হলো না, তখন আমি তার ওপর অভিমান করেছিলাম। আমি যখন তার ওপর রাগ করেছিলাম, তখন সে আমার রাগ ভাঙানোর জন্য আমাকে অনেক ভালোবাসা দিয়েছিল। পরের দিন আমার স্বামী শহরে যাওয়ার জন্য রওনা হলো। স্বামীর যাওয়ার পর আমি যখন রান্নাঘরে গেলাম, তখন দেখলাম ভাবি আগে থেকেই রান্নাঘরের ভেতরে উপস্থিত, এবং সেদিন সে তার মুখে অনেক বড় একটা ঘোমটা দিয়ে মুখ ঢেকে রেখেছিল। এর আগে তো যা কোনোদিনও নিজের মুখটা এত লম্বা ঘোমটা দিয়ে ঢেকে রাখেনি, তাহলে সে আজ কেন এত লম্বা ঘোমটা টেনে কাজ করছে। আমি যখন যাকে জিজ্ঞেস করলাম, তখন সে কোনো একটা অজুহাত দেখে রান্নাঘর থেকে বেরিয়ে চলে গেল। আমি খুব আশ্চর্য হলাম। শ্বশুরবাড়িতে 7 দিন থাকার পর আমি এটা বুঝতে পারছিলাম যে আমার যা আর ভাসুর আমাদের থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না আমার যা আর ভাসুর তারা দুজনে মিলে আমাদের থেকে ঠিক কী লুকাতে চাইছে। এরপর সেদিন রাতে খাওয়া দাওয়ার পর যখন আমি নিজের ঘরে এলাম, তখন আমার একটু ভয় ভয় করছিল। আমি যেহেতু বাড়িতে নতুন ছিলাম, তার ওপর আমার স্বামীও অন্য শহরে গিয়েছিল, এবং প্রত্যেক রাতে সেই চিৎকারের আওয়াজ শুনে আমার সেদিন রাতেও একটু ভয় লাগছিল। সেদিন রাতে স্বামীর সাথে অনেকক্ষণ ফোনে কথা বললাম। ফোনে কথা বলতে বলতেই আমার স্বামী ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমার চোখে কোনোভাবেই ঘুম আসছিল না। প্রত্যেক দিনের মতোই সেদিনও মাঝরাতে আমার যা আর ভাসুরের ঘর থেকে একটা অন্যরকম আওয়াজ আসতে শুরু করলো। সেদিন আমি নিজের ঘরের দরজা খুলে মনে অনেক সাহস জুগিয়ে এই ভেবে তাদের ঘরের দিকে এগিয়ে গেলাম যে আজ আমি জেনেই ছাড়ব তারা দুজনে মিলে মাঝরাতে কি করে। এরপর ধীরে ধীরে আমি যখন ভাসুরের ঘরের দিকে গেলাম, তখন তাদের দরজায় কান পাততেই আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। কারণ আমার ভাসুরকে তো আমি অনেক ভালো মানুষ ভাবতাম। আমি ভাবতাম তিনি হয়তো আমাকে এবং আমার স্বামীকে খুব ভালোবাসেন, কিন্তু তার মনে তো অনেক হিংসা জমেছিল। আমি তো আমার যাকেই খারাপ ভাবতাম, কারণ সে সবসময় আমার স্বামীর আশেপাশে ঘুরে বেড়াতো এবং আমার স্বামীও তার ভাবির সব কথা শুনত। এমনকি আমার স্বামী আর তার ভাবির এই ভালোবাসা দেখে আমার মনে হতো যা হয়তো আমার স্বামীকে নিজের দিকে টানার চেষ্টা করছে। কিন্তু আমার মনের এই ধারণাটা পুরোপুরি ভুল ছিল, কারণ ওই সময় যখন আমি জায়ের দরজায় কান লাগিয়ে দাঁড়িয়েছিলাম, তখন স্পষ্টভাবে ভাসুরের কথা শুনে বুঝতে পারলাম যে তিনি জাইর ওপর শারীরিক নির্যাতন করছিলেন। যা তখন বলছিল, আমাকে আর মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমার ভাসুর তখন যাকে বললেন,
তোর একটা গালে যেমন কেটে দাগ করে দিয়েছি, বেশি চেঁচামেচি করলে তোর অন্য গালটাও কেটে দাগ করে দেব। এতদিন ধরে তুই আমার এই কাজটা করতে পারলি না, তার মানে আমার ভাসুর নিশ্চয়ই এমনভাবে আমার জায়ের গালে আঘাত করেছিলেন যে তার গালে দাগ হয়ে গিয়েছিল। আর এই কারণেই আমার যা আমার সামনে লম্বা ঘোমটা টেনেছিল, যাতে আমি কিছু বুঝতে না পারি। এরপর আমার ভাসুর জায়ের চুলের মুঠি দলে বললেন, এইসব কথা যদি বাইরের কেউ জানতে পারে তাহলে আমি তোকে এই বাড়ি থেকে বের করে দেব। আমার যা তখন কাঁদতে কাঁদতে বললেন, দয়া করে আমার চুলের মুঠি ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে, আমি কাউকে এই বিষয়ে কিচ্ছু বলবো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমার ওপর একটু দয়া করো। এরপর ভাসুর জায়ের ওপর আরও অত্যাচার করে বললেন, এতদিন হয়ে গেল আমার ভাইকে নিজের আয়ত্তে আনতে পারলি না, তোকে আমি কিসের জন্য দ্বিতীয়বার বিয়ে করেছিলাম? তুই যদি আমার ভাইকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারতিস তাহলে আজ তার সব সম্পত্তি আমার নামে থাকতো। তোকে আমি বলেছিলাম না আমার ভাইয়ের যেন বিয়ে কোনোভাবেই না হয়, আর তার জন্য তোকেই কিছু একটা করতে হবে, কিন্তু তুই তো কোনো কাজেরই না। এরপর ভাসুর খুব রেগে গিয়ে যাকে বললেন, আমি এখন চাই আমার ভাইয়ের যেন কোনো নিজের সন্তান না হয়, আর এর জন্যও তোকেই কিছু একটা করতে হবে, নইলে আমি তোকে মেরে ফেলবো। আমার ভাইয়ের সব সম্পত্তি আমার চাই। আমার ভাসুরের সব কথা শোনার পর আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো। তার মানে আমার ভাসুরের মনে একটা অনেক বড় ষড়যন্ত্র চলছিল, এবং সে ভাবিকে দিয়ে নিজের অসৎ উদ্দেশ্য পূরণ করতে চেয়েছিল। সব কিছু শোনার পর আমি নিজের ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে এটাই ভাবছিলাম, কখন আমি এই কথাগুলো আমার স্বামীকে বলবো, কারণ এই কথাগুলো তাকে বলাটা খুব জরুরি। সে তো নিজের বড় ভাইকে খুব ভালোবাসত এবং ভাবতো তার ভাইও হয়তো তাকে ততটাই ভালোবাসে, কিন্তু আমার ভাসুরের মনে তো আমার স্বামীর প্রতি অনেক হিংসা ছিল। পরের দিন সকালে ভাবি আবার যখন অনেক লম্বা ঘোমটা টেনে রান্নাঘরের কাজ করছিল, তখন আমি ভাবির সামনে গিয়ে সরাসরি বললাম, ভাবি তোমাকে আর মিথ্যে অভিনয় করতে হবে না, আমি সব কিছু জেনে গেছি যে প্রত্যেক রাতে তোমাদের ঘর থেকে কিসের আওয়াজ আসে এবং তুমি দুদিন ধরে কেন মুখে এত লম্বা ঘোমটা দিয়ে রেখেছ। এরপর আমি যখন রাতের সব ঘটনা তাকে খুলে বললাম, তখন ভাবি খুব বেশি ঘাবড়ে গিয়ে আমার হাত ধরে কাঁদতে শুরু করলো। ও বলল, এই শয়তানের হাত থেকে আমাকে বাঁচাও, ও আমাকে প্রত্যেক রাতে মারে আর বলে যেভাবেই হোক আমাকে নাকি দেবরের সব সম্পত্তি তার নামে করে দিতে হবে। আমার প্রথম স্বামীর মৃত্যুর পর আমি এই লোকটাকে বিয়ে করেছিলাম, কিন্তু এই লোকটাকে বিয়ে করে আমি জীবনে অনেক বড় ভুল করেছি। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমি ভয়ে এই কথাগুলো কাউকে বলতেও পারিনি। আসলে আমার যা কিন্তু ভাসুরের কথা মতোই সবসময় আমার স্বামীর আশেপাশে ঘুরে বেড়াতো। এতে ভাবির কোনো দোষ ছিল না, সম্পূর্ণ দোষটা ছিল আমার ভাসুরের। সেদিন ভাবি যখন আমার হাত ধরে অনেক কান্নাকাটি করছিল, তখন আমি ভাবিকে বললাম, তুমি একদম চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেব। ভাবি তখন কাঁদতে কাঁদতে বলল, আমার জীবনে আর কিছু ঠিক হবে না, আর কিছু করারও নেই, আমাকে হয়তো এভাবেই মার খেয়ে সারা জীবনটা কাটাতে হবে। এরপর আমি সেদিনই আমার স্বামীকে ফোন করে সব সত্যি কথা জানিয়ে দিলাম। আমি জানতাম আমার স্বামী হয়তো এই ব্যাপারে আমার কথা বিশ্বাস করবে না, তাই আগের রাতে আমি আমার মোবাইলে সব কিছু ভয়েস রেকর্ড করে রেখেছিলাম এবং সেই ভয়েস রেকর্ডটা আমার স্বামীকে পাঠিয়ে দিলাম। আমার স্বামী ভয়েস রেকর্ডটা শোনার পর তো বিশ্বাসই করতে পারছিল না যে তার নিজের বড় ভাইয়ের মনে তার প্রতি এত হিংসা থাকতে পারে। এবং আমার স্বামী সেদিন রাতেই বাড়ি ফিরে এলো। বাড়িতে আসার পর তার ভাইয়ের মুখোশ খুলে যাওয়ার পর আমার স্বামী নিজেই পুলিশকে খবর দিল, কারণ আমার ভাসুর কিন্তু যাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, তাই বাধ্য হয়েই আমাদেরকে পুলিশের হাতে আমার ভাসুরকে তুলে দিতে হলো। সেই দিনের পর থেকে আমার জাহার আমাদের বাড়িতে থাকেনি, সে তার বাপের বাড়ি চলে গিয়েছিল। কিন্তু আমার স্বামী প্রত্যেক মাসে আমার জায়ের সমস্ত খরচের টাকা পাঠিয়ে দিত, এমনকি আমার জায়ের ছেলে মেয়েদের পড়াশোনার খরচও আমার স্বামীই দিত। আর আমার যা যখন তার বাপের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তারপরেও আমার স্বামী তার ভাবিকে বলেছিল যে তার জীবনে কোনোদিন কোনো কিছুর অভাব হতে দেবে না। তার প্রত্যেক মাসের খরচ বাবদ আমার স্বামী জায়ের অ্যাকাউন্টে একটা মোটা অঙ্কের টাকা পাঠিয়ে দিত। এখন এই বাড়িতে শুধু আমি আর আমার স্বামীই থাকে। আমার স্বামী তো আমাকে প্রথম থেকেই ভীষণ ভালোবাসত, কিন্তু আজ টাকার লোভে আমার ভাসুর নিজের জীবনটা নিজেই নষ্ট করল। যদিও আমার স্বামী কোনোদিন তার বড় ভাইয়ের টাকা পয়সার অভাব হতে দেয়নি, আমার স্বামী নিজে থেকেই ভাসুরের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে টাকা পাঠাত। আমার স্বামী তার বড় ভাই ও ভাবিকে ভীষণ ভালোবাসত, তা সত্ত্বেও ভাসুর আমার স্বামীর ক্ষতি করতে চেয়েছিল। আজ আমি আর আমার স্বামী অনেক সুখে আছি। মাঝে মাঝে আমি আর আমার স্বামী জায়ের বাচ্চাদের সাথে দেখা করতে যাই। আসলে ওই দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা আমার ভাসুরের ছিল এবং অন্য বাচ্চাটা আমার জায়ের প্রথম স্বামীর ছিল, কিন্তু আমার স্বামী এই দুটো বাচ্চাকেই সমানভাবে ভালোবাসত। আমি দেখতে হয়তো অতটা সুন্দরী নই, কিন্তু আমি অনেক সুখী আছি। আমি দেখতে কুৎসিত হলেও আমার স্বামী আমার ভালো ব্যবহার আর ভেতরের গুণ দেখেই আমাকে ভীষণ ভালোবাসে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।